আমি 2008 শেষের দিকে আমি কনসিভ করি। তো আমার মেডিকেল কিছু জটিলতা ছিল, যার কারণে আমি বাসায় রেস্টে ছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু ওখানে ছিলেন আরটিসিএনএসে, ওনার পোস্টিং ছিল, উনি বেশ চেষ্টা করেছিলেন যে যেহেতু আমার কিছু কমপ্লিকেশন ছিল, সো ও যাতে বদলি হয়ে একটা ট্রান্সফার এখানে আসতে পারে, কারণ আরটিসিএনএসে তার অনেক দিন হয়ে গিয়েছিল, তার ট্রান্সফার ডিউ ছিল। তো কোনোভাবেই তার ট্রান্সফারটা হচ্ছিল না, বারবার এটা ক্যান্সেল হচ্ছিল। পিলখানা থেকে হোক বা ক্যান্টনমেন্ট থেকে হোক তার বদলির অর্ডার যাচ্ছিল, কিন্তু সেটা বারবার ক্যান্সেল করা হচ্ছিল। ওখানকার সিও ভাই ক্যান্সেল করছিলেন যে অ্যাডভান্স উইংয়ে যদি এরকম মেজর মমিনের মতো একজন অফিসার না আসে, তাহলে আমি আমার অ্যাডভান্স উইং চালাতে পারবো না। এভাবে তার পোস্টিং অর্ডার প্রায় 4-5 বার ক্যান্সেল হয়। তো এটা না আমি খুব আপসেট ছিলাম ওই সময়, কারণ আমি চাচ্ছিলাম যে আমার এই কমপ্লিকেসির সময় আমার হাজব্যান্ড আমার পাশে থাকুক। যাই হোক, ঠিক পিলখানা বিদ্রোহের ওই ঘটনার 25-26 ফেব্রুয়ারি, মানে ওই ঘটনার 1 মাস আগে হঠাৎ করে ও আমাকে একদিন ফোন করে বলে যে একটা গুড নিউজ আছে। আমি ওর গুড নিউজ বলতে সবসময় যেটা আসলে জেনে এসেছি, মানে দেখেছি, সেটা হচ্ছে ওর আদার্স যে 57 জন অফিসার শহীদ হয়েছেন, প্রত্যেকে এক একজনের সাথে ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন। আমার হাজব্যান্ডও এত ব্রিলিয়ান্ট ছিলেন যে ওর দেশের বাইরে বিভিন্ন জায়গায় খুব কোর্সে নাম আসতো এবং খুব কোর্স চলতো। তো যখন আমাকে বলেছে গুড নিউজ আছে একটা, আমি ভেবেছি কোনো কোর্সে হয়তো বা তার নাম চলে আসছে আবার দেশের বাইরে বা অন্য দেশে কোথাও। তা আমি ওকে এটা বলার পর বললো যে না গার্ল, এর থেকে আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমি অ্যাট লাস্ট ঢাকায় বদলি হয়ে আসছি। খুশিটা কি পরিমাণ ছিল যে আমি মানে আপনাদেরকে হয়তো এখন বোঝাতে পারছি না। তো আসার পর থেকেই এই বিডিআর সপ্তাহ নিয়ে সে ট্রেনিং একদিনও আমাকে বাসায় এসে, আমি শ্যামলী আদাবর আমার মায়ের বাসায় ছিলাম, আমাকে সময় দিতে পারিনি একদিনও না। তো বদলি হয়ে আসাতে অ্যাকচুয়ালি আমার আর কোনো লাভ হয়নি। ফোনে কথা হতো আমাদের, কিন্তু আসতে পারতো না। 24 তারিখ সকালে একবার বলেছে যে তুমি ব্যাগ সব গুছিয়ে রাখবে, তুমি আমার সাথে পিলখানায় চলে আসবা, এসে মেসে আমার সাথে 5-6 দিন থেকে থাকবা, কারণ আমি তো তোমাকে সময় দিতে পারছি না, সো তুমি আমার এখানে থাকবা। তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি যে যাবো ওর কাছে। তো বিকালেও যখন আসে আমার এখানে, বিকালে এসে আমাকে পরে বললো যে গার্ল, আমার রুমে একজন সিনিয়র অফিসার চলে আসছেন অ্যাটাচমেন্টে বিডিআর সপ্তাহের জন্য, তো তোমার আর যাওয়া হচ্ছে না, আমি 25 তারিখ বিকালে তোমার জন্য গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে যাও। 25 তারিখে বিকালবেলা একটা কালচারাল নাইট ছিল, বিকাল থেকে শুরু হবে। সেই কালচারাল নাইটটা যাতে আমি দেখতে পারি, যেহেতু আমার এই 9 মাসের প্রেগনেন্সিতে আমার কোথাও তেমন যাওয়া আসা হয়নি। ও আমার সাথে আমাকে সময় দিল এবং ওই কালচারাল নাইটের প্রোগ্রামের পুরো দায়িত্বটা ওর উপরে ছিল। আমাকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিডিআর সৈনিক ভাইদের জন্য, যে আর্টিস্টরা আসবেন সবার জন্য আমরা দুজন মিলে গিফট কিনলাম। কেনার পর আমাকে বাসায় নামিয়ে দিয়েও চলে যাওয়ার সময় ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল। ও আসলে ফিজিক্যালি খুব ফিট ছিল, এতই বেশি ফিট ছিল যে ও যখন চেঞ্জ করে যাচ্ছিল আমি তাকে বলছিলাম যে তুমি তোমার এই, মানে এত স্লিম অফিসার ছিল সে, তা আমি বললাম যে তুমি এরকম ছেলেদের বডিতে একটু মাসেল থাকে, একটু স্বাস্থ্য থাকে, তা আমি বলছিলাম যে তুমি এই কার্টুন মার্কা ফিগার নিয়ে আমার সামনে দাঁড়াবা না আর কখনো। আমার দিকে তাকে একটু হেসে বললো যে ঠিক আছে, কালকে থেকে তোমার সামনে আমি আর এইভাবে দাঁড়াবো না। আমার পাশে বসলো, আমাকে একটু জাস্ট আমার পেটে হাত দিয়ে একটু আদর করে বলে গেল যে কালকের প্রোগ্রামটা শেষ হলো, আমি 2 মাসের জন্য ছুটি নিচ্ছি, তোমাকে তো 9 মাসে আমি কোনো টাইম দিতে পারিনি, 2 মাসের ছুটি নিচ্ছি, তোমাকে আর বাবুটাকে আমি অনেক সময় দেবো। এই চলে গেল বিদায় নিয়ে, এবং পরের দিন থেকে সত্যি সত্যি এই মানুষটা আর আমার সামনে ছিলেন না, এবং 2 মাসের যে ছুটি আমি আসলে 2 দিনের জন্য তো তাকে পাইনি। এখন সরি, আমি আসলে কোনো জায়গায় কোনো প্রেস কনফারেন্স বা এই রিলেটেড কোনো জায়গায় আমি আসলে কিছু বলতে চাই না, কারণ আমি আসলে আমার ইমোশনটাকে ধরে রাখতে পারি না। জীবনে চলার জন্য, স্বাভাবিক থাকার জন্য, পরবর্তীতে আমার 2013 সালে আমার বিয়ে হয়েছে, আমার পরিবার থেকেই স্বাভাবিক থাকার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয় না, এটা কোনোভাবেই সম্ভব হয় না, মেনে নেওয়াটা খুবই কষ্টকর। আমি আসলে আর খুব বেশি কিছু বলতে চাই না। আমার আগে যারা বলে গেছেন ওনারা যা যা বলেছেন আসলে সব কিছুর সাথে আমি একমত ব্যক্তিগতভাবে। আমি শুধু মনে করি না যে আসলে আমাদের 57 জন বিডিআর শহীদ, বিডিআর এই হত্যাকাণ্ডের শহীদ অফিসারদের শুধু বিচার হোক, আমি সেটা না,
আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর সদস্য যারা, এই রিলেটেড বিষয়ে যারা এখনো জেলে আছেন, যদি নিরপরাধ হন সেটা পুনঃতদন্ত হোক। আমি চাই সবার বিচারটা সামনে আসুক। ইভেন আমি একটা কথা সব জায়গায় বলে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের এই 57 জন অফিসারের এগেনস্টে তখন যে কথাগুলো উঠেছিল যে ডাল ভাত কর্মসূচি সহ বিভিন্ন জায়গায় ওনারা দুর্নীতি করে পয়সার পাহাড় গড়েছেন, অনেক কিছু করেছেন। আমি আপনাদের সবাই, এখানে তো প্রেসের সব ভাইরা আছেন, আমিও একসময় মিডিয়াতে কাজ করেছি, সো আমি সবার মাধ্যমে দেশের সবাইকে জানাতে চাই একটা কথা, পুনঃতদন্ত হোক। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা অফিসারের ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা স্টার্ট করেন, পরিবারের সবার একটা ইয়ে নিয়ে, কারণ আপনাদের কাছে সব তথ্য আছে। আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা বের করেন যে কোন অফিসার কত টাকা তখন বানিয়েছিলেন বা কত টাকার মালিক হয়েছেন, বা তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের কী কী ছিল। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে সংক্ষেপে একটা জিনিস বলি। আমি একবার বগুড়া ক্যান্টনমেন্টে বেড়াতে গিয়েছি, তখন আমার হাজব্যান্ডের পোস্টিং ওখানে। কিন্তু আমি ক্যান্টনমেন্টের লাইফ বেশি দিন থাকিনি, কারণ আমি চাকরি করতাম ঢাকায়, পড়াশোনা চাকরি সব কিছুর জন্য আমি ঢাকায় ছিলাম। সো ক্যান্টনমেন্টের লাইফে ওর সাথে আমার বেশি দিন থাকা হয়নি, আরও পোস্টিং নিয়ে নিয়ে ঢাকার বাইরে সবসময়। একবার বগুড়া ক্যান্টনমেন্টে আমাকে আমি যখন বেড়াতে গিয়েছিলাম ছুটিতে, তখন আমাকে অন্যান্য ভাবিদের সাথে সৈনিক ভাইদের বাসার ওদিকে আমাদেরকে পাঠানো হয়েছিল যে লেডিরা যাবে, সব অফিসারদের লেডিরা যাবে ভাইদের বাসা দেখতে, ভাবিদের সাথে, ফ্যামিলির সাথে কথা বলতে। আমরা ওখানে আমাদের যে সৈনিক ভাইরা ছিলেন, ওনাদের যে কোয়ার্টার ছিল, কোয়ার্টারে ভাবিদের সাথে কথা বলেছি, ওনাদের সমস্যা কোনো প্রবলেম আছে কিনা সব কিছু দেখেছি, সব কিছু আমরা শুনেছি। সেগুলো এসে আমরা আবার আমাদের অফিসারদের সাথে আমরা সেগুলো শেয়ার করেছি, কারণ অনেক সময় হয় যে পরিবারের কথাগুলো অফিসাররা সরাসরি জানতে পারে না, যেহেতু একটা ইয়ে মেনটেন করতে হয় ওদেরকে। সো আমরা গিয়ে সবসময় ওনাদের সাথে সেগুলো মেনটেন করেছি। কোনো দিনও আমি আজ পর্যন্ত আমি দেখিনি যে আমাদের সৈনিক ভাই বা ফ্যামিলির সাথে অফিসার ভাই বা আমাদের যে ফ্যামিলি আমরা যারা ছিলাম, কোনো ধরনের কোনো বিভেদ আমি কোথাও দেখিনি, কোথাও না। আমি আজকে আপনাদেরকে একটু বলি, যদি কোনো অফিসারের মাধ্যমে কোনো বিডিআর সৈনিক ভাই ফ্যামিলির কেউ কোনো খারাপ আচরণ পেয়ে থাকেন, সেটা ভাই আমি জানি না কোনো ব্যক্তিগত কারণ বা কোনো কিছু কিনা, বাট এটা কোনো শিক্ষা তারা পান নাই, এভাবে তারা শিখেন নাই যে তারা কোনো বিডিআর সৈনিক বা ফ্যামিলিদের সাথে মিসবিহেভ করবেন। ওই সময় আপনারা যেই প্রচারগুলো করা হয়েছিল, অপপ্রচার বলবো আমি, যে বিডিআর সৈনিকদেরকে সাথে খুবই মানে খারাপ আচরণ করা হতো, ব্যবহার করা হতো, এবং ওনারা নানানভাবে দুর্নীতি করেছেন। ভাই আমি চাই যে এখন তদন্তগুলো আপনারা করেন, কোন অফিসার কি করেছেন, কি করতে পেরেছেন এই পর্যন্ত, সেগুলো আপনারা বের করেন। আপনারা ভাবছেন যে ঠিক আছে এখন হয়তো বা আমরা অনেক কিছু পেয়ে গেছি সরকারের কাছ থেকে, অনেকভাবে আমরা ভালো আছি। ভাই আপনারা সেগুলো বের করেন, আমরা কি পেয়েছি কি পাইনি, কি বলে আমাদেরকে কি করার কথা ছিল, আমরা কি পেয়েছি পাইনি, সব আপনারা বের করেন। ভাই একটা কথাই শুধু একটু বলতে চাই যে আমরা সবাই এখানে একসাথে হয়েছে আসলে একটা কারণেই, যে এই হত্যাকাণ্ডের একটা সঠিক তদন্ত হোক, সঠিকভাবে এর কারণগুলো বের হয়ে আসুক, কারণের পিছনে মূল হোতা যারা তাদেরকে ধরা হোক, এবং বিচারগুলো সঠিকভাবে হোক। আমি সবার সাথে একমত আছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছেলে কিছুদিন আগে একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই। গত সেপ্টেম্বরে কক্সবাজারে একটা সন্ত্রাসী হামলায় আমাদের একজন লেফটেন্যান্ট তানজিম ভাই শহীদ হয়েছিলেন, আপনারা জানেন ব্যাপারটা। ওই ঘটনার জাস্ট যেদিন ঘটনাটা হয়ে যায় সেই দিন বা তার পরের দিন, আমার ঠিক মনে নেই, আমি একটা ক্লিনিকে বসা আমার ছেলের সাথে, আমি ছেলেকে দেখাচ্ছি যে বাবা দেখো এই অফিসারটা কক্সবাজারের সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। তা আমি টু বি অনেস্ট, আমি ওই ভাইয়ের ছবিটার দিকে এত ভালো করে তাকাইনি, আমি জাস্ট ঘটনাটা মোবাইলে পড়ে আমি আমার ছেলেকে দেখাচ্ছি। আমার ছেলে অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বলে, মামা এই আঙ্কেলটা দেখতে আমার বাবার মতো না। আমার ছেলে বলার পর না আমি ছবিটার দিকে একটু ভালো করে তাকালাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরও যখন ও সেকেন্ড লেফটেন্যান্ট এই বয়সের ছিল, ওর চেহারার সাথে কিছুটা সিমিলারিটি আছে এই ভাইয়ের। তা আমিও তাকে কিছুক্ষণ পরে বললাম, হ্যাঁ বাবা তোমার বাবার মতো অনেকটা দেখতে। আমার ছেলে আমাকে একটা প্রশ্ন করেছিল তখন, আমার এই প্রশ্নের সত্যিকার অর্থে কোনো অ্যান্সার ছিল না, আমি তাকে কোনো অ্যান্সার দিতে পারিনি।
আমার ছেলে খুব চাপা স্বভাবের। ও তো এই ঘটনার 11 দিন পরে হয়, পিলখানা হত্যাকাণ্ডের 11 দিন পরে আমার ছেলে হয়। ওর জন্ম ছিল আরও 1 মাস পরে হওয়ার কথা ছিল, কিন্তু আমার ফিজিক্যাল কন্ডিশন এত বেশি খারাপ হয়ে যায় যে ও জাস্ট 11 দিন পরে ওর জন্ম হয়। এবং ডাক্তার বলেছিল যে আর 15 মিনিট আমি লেট করলে, মানে হসপিটালে যেতে আর জাস্ট 15 মিনিট লেট করলে আমার ছেলেকে বাঁচানো যেত না। তো যাই হোক, আমার ছেলের জন্য দোয়া করবেন। ও তো ওর বাবাকে দেখেনি, কিন্তু ও খুব চাপা স্বভাবের। ওর কষ্টের কথাগুলো কখনো প্রকাশ করে না, কিন্তু হঠাৎ করে তোর মন থেকে যে প্রশ্নটা আসে আমার কি করে এই ওর পাপাকে নিয়ে, এগুলো আসলে কোনো অ্যান্সার আমার কাছে থাকে না। তা আমি চাই আমার ছেলের মতো শহীদ পরিবার, সেটা শুধুমাত্র আমাদের অফিসার ভাইদের না, বিডিআর সৈনিক ভাইদেরও, যেসব বাচ্চারা আছেন যারা পিতৃহারা হয়েছে, সবার সঠিক তদন্তটা হোক, তারা জানতে পারুক, আমাদের পরবর্তী প্রজন্মরা জানতে পারুক এর সঠিক ইতিহাসটা কী।